দেশদ্রোহী অসভ্য বাহিনী। ৩রা মে ১৯৮৪ এর পড়ন্ত বিকেলে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ কয়েকজন। গল্পে গল্পে ৭১ এর মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনী প্রসঙ্গ উঠল ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কথা। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন, এটা একটা সেনাবাহিনী হলো? এটা একটা বর্বর, নরপিচাস, উচ্ছৃঙ্খল, লোভী, বেয়াদব বাহিনী। এই বাহিনীর আনুগত্য নেই, শৃঙ্খলা নেই, মানবিকতা নেই, মান্যগণ্য নেই, নেই দেশপ্রেম। এটা একটা দেশদ্রোহী অসভ্য হায়নার বাহিনী। তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো, সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত ভদ্র, নম্র, সভ্য, বিনয়ী এবং আনুগত্যশীল বাহিনী খুঁজে পাওয়া যাবে না। পাকিস্তান সেনাবাহিনীর মানবিকতা বোধের কোনো তুলনাই চলে না। কি অসম্ভব সভ্য আর নম্র তারা। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি আর্মি এলো, এসে আব্বাকে, বঙ্গবন্ধু শেখ মুজিব সেলুট করলো, মাকে সেলুট করলো, আমাকেও সেলুট করলো। সেলুট করে তারা বলল, স্যার, আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন, যে কেউ আপনার এখানে আসতে পারবে। আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব। কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দেব। এইসবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য। সত্যিই পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে। ২৬শে মার্চ দুপুরে আব্বাকে যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায়, তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে সেলুট দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে, স্যার, আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে নেওয়ার জন্য বিশেষ বিমান তৈরি। আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডাম বেগম মুজিব সহ যে কোনো কাউকে সঙ্গে নিতে পারেন। আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন। পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসেই প্রথমে সেলুট দিয়েছে। শুধু তাই নয়, আমার দাদির সামান্য জ্বর হলে পাকিস্তানিরা হেলিকপ্টার করে টুঙ্গিপাড়া থেকে দাদিকে ঢাকা এনে পিজি হসপিটালে চিকিৎসা করিয়েছে। জয় তখন আমার পেটে, আমাকে প্রত্যেক সপ্তাহে সিএমএইচ এ নিয়ে চেক আপ করাতো। জয় হওয়ার ১ মাস আগে আমাকে সিএমএইচ এ ভর্তি করিয়েছে। ৭১ সালে জয় জন্ম হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি বাটোয়ারা করেছে এবং জয় হওয়ার সমস্ত খরচ পাকিস্তানিরাই বহন করেছে। আমরা যেখানে খুশি যেতাম। পাকিস্তানিরা ২টি জিপ করে আমাদের সাথে যেত, নিরাপত্তার জন্য পাহারা দিত। আর বাংলাদেশের আর্মিরা জানোয়ারের দল, অমানুষের দল। এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা, মা, ভাই সবাইকে মেরেছে। এদের জন্য ধ্বংস হয়। ৮৬ নির্বাচন। ১৯৮৪ সালের ২৮শে ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার নিহত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার পর নাই চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না। বছরে সামরিক স্বৈরাচার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায়। যদিও এরই মাঝে নীরবে নিঃশব্দে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হলো। এরশাদ তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেই ১৯৮৬-তে সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন। এরশাদের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহল ও নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ হটাও আন্দোলন করার প্রস্তাব দেয়। তখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জৈনিক ব্যবসায়ী এস আই চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী গুলশানের বাসায়
তৎকালীন ডিজিডি এসআই ডিরেক্টর জেনারেল অফ ডিফেন্স ফর ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন। এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদ এর প্রচেষ্টায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতপার্থক্য এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনে শুধুমাত্র দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা ছাড়া আর কেউ দাঁড়াবে না। অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমর্থ হয় যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনেই 150-300 আসনে নির্বাচনে দাঁড়াবেন, আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে 300 আসনে জিতিয়ে দিবেন। তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না। বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী 150-300 আসন নির্বাচনের প্রস্তাবে সায় দেন এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন। কিন্তু গুলশানের ব্যবসায়ী এসআই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি 5-এর অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না। ফলে দুই নেত্রীর 150-300 আসনে নির্বাচনী করার কৌশল ভণ্ডুল হয়ে যায়। তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরনো অবস্থানে চলে যান। এদিকে গুলশানে এসআই চৌধুরীর বাড়িতে ডিজিডি এফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসেবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার 3 গুণ অর্থ দিতে হবে। ডিজিডি এফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান 1 ঘন্টার সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। ঘণ্টা 2 পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এসআই চৌধুরী 2টি মাইক্রোবাস সঙ্গে নিয়ে 32 নম্বরে এসে হাজির। এসআই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে 1-1.5 মিনিট কথা, তারপরই হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো। সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট 9টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরি আর বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম সেই বাথরুমে রাখা হলো। এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে এবং ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য। ডক্টর কামাল হোসেন সহ যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতি বিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হলো। বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে ও সশরীরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের সংবাদ জানানো হলো। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছুই জানানো সম্ভব হলো না, শুধু বলা হলো জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। আসলে সত্যি কথা বলতে কি, সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডক্টর কামাল হোসেন সহ কোনো নেতা কিছুই জানেন না। মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত 4 ব্যক্তি: শেখ হাসিনা, ব্যবসায়ী এসআই চৌধুরী, ডিজিডি এফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। অধিক রাত হওয়া সত্ত্বেও বহু সংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হলো ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে। শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানালেন। নেতারা বললেন, নির্বাচনে যাব ঠিক আছে, কিন্তু একদিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি, তারপর সিদ্ধান্ত নেই।
শেখ হাসিনা বললেন, আমাদের সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যাং মেরে নির্বাচনে যেতে হবে। কাজে এটা নিয়ে এত আলোচনার দরকার নেই। বাইরে সাংবাদিকরা বসে আছে, এখনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন। তার পরের দিন ৬ ফুট লম্বা ৩ ফুট চওড়া ৫ তলা একটি স্টিলের ওয়ার্ড্রোব আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হলো। তারপর একে একে বস্তা খোলা হলো আর বস্তার ভেতরে থাকা ৫০০ টাকার নতুন বান্ডিলগুলো ওই স্টিলের ওয়ার্ড্রোবে সাজিয়ে রাখা হলো। সব টাকা ওয়ার্ড্রোবে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হলো। শুরু হলো ১৯৮৬ সালের সংসদ নির্বাচনী প্রক্রিয়া। দেশ দুই ভাগে বিভক্ত হলো। এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে জেনারেল এরশাদের পাতানো নির্বাচনে জড়িয়ে পড়ল। আরেক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদ পতন ও পাতানো নির্বাচন বর্জন ও ঠেকানোর চেষ্টায় রত হলো। শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন। তিনি বললেন, এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসতে হবে এবং সামরিক শাসক এরশাদকে বিদায় করতে হবে। শেখ হাসিনার আহ্বানে জনগণ এগিয়ে না এলেও আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা স্বস্ফুটভাবে এগিয়ে এলো। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল। ওই সময়েই ফিলিপাইনের সামরিক একনায়ক জেনারেল মার্কোস এর বিরুদ্ধে নিহত জননেতা মিস্টার একুইনোর বিধবা স্ত্রী মিসেস কোরাজন অ্যাকুইনো প্রেসিডেন্ট পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে। ঠিক এমনি মুহূর্তে বাংলাদেশেরও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচন ফিলিপাইনের মতোই প্রায় দৃষ্টি আকর্ষণ করে আছে। শেরেবাংলা নগরে মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগের শেষ বিশাল নির্বাচনী জনসভা। এর মাত্র ২ দিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে। সামরিক একনায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে। অপরদিকে মিসেস কোরাজন অ্যাকুইনো ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। মিসেস কোরাজন অ্যাকুইনোর পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে, আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য একনায়ক মার্কোস এর পক্ষে সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে। এদিকে জনগণের বিক্ষোভ, অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক। ফিলিপাইনের অবস্থা গত ২ দিন থেকে খুবই উত্তপ্ত। জনগণ বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কোসের কারফিউ ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে, আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে ধেয়ে আসছে সেনাবাহিনী। ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি। যতখানি গভীর বাংলাদেশের জনগণের দৃষ্টি, তার চাইতে অনেক বেশি গভীর। ফিলিপাইনের মতো বাংলাদেশেরও প্রায় একই ঘটনা, একই অবস্থা। জনগণ বনাম সামরিক বাহিনী, নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক একনায়ক। বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে। ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে লাগছে। এমনি মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনী বিশাল জনসভা চলছে। হঠাৎ মঞ্চের নেতারা বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো ফিলিপাইনের একনায়ক জেনারেল মার্কোস দেশ থেকে পালিয়ে গিয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল। মনে হলো যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। এ যেন পথের দিশা পাওয়া গেল। বাংলাদেশেরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ২ দিন পর বাংলাদেশে নির্বাচন হলো। জেনারেল এরশাদ জেনারেল মার্কোসের ন্যায় মিডিয়া কু করে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করল।
অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজন অ্যাকুইনোর মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন। জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন ডাকল, শেখ হাসিনাও পাল্টা পার্লামেন্ট অধিবেশন ডাকলেন। জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্ট হাউসে, আর শেখ হাসিনা পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিঁড়িতে। এভাবে কয়েকদিন চলতে লাগলো। একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী এসআই চৌধুরী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ৩টি মাইক্রোবাস নিয়ে এলেন। আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এসআই চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত সালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন। যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হলো। এবার বস্তা হলো ১৩টি। নেত্রীকে বস্তা নামানো শেষ হয়েছে জানানো হলো। নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে এসআই চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে বিদায় নিলেন। নেত্রী তাকে মাইক্রোবাসে তুলে দিয়ে ফিরে এলেন। অনুমান করা গেল নির্বাচনে যাওয়ার আগে ৯ বস্তায় ১০ কোটি টাকা ছিল, আর এখন ১৩ বস্তায় ১৫ কোটি টাকা। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোরাজন অ্যাকুইনোর মতো আপোষহীন থাকবেন, জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন। জনগণ রাস্তায় বেরিয়ে আসবে, সামরিক একনায়ক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক নামাবে। জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক অকার্যকর হবে। সামরিক স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নীরবে নিঃশব্দে চুপিসারে স্বৈরাচারী জেনারেল এরশাদের পার্লামেন্টে যোগ দিলেন এবং এরশাদের পার্লামেন্ট বিরোধী দলের নেত্রী হলেন। দেশ থেকে সামরিক শাসন এবং সমরনায়ক স্বৈরাচারী এরশাদ তো গেলই না, বরং ৮৬ নির্বাচনের পাতানো খেলায় সামরিক একনায়ক জেনারেল এরশাদ পূর্বের চাইতে আরও শক্তিশালী রূপে জগদ্দল পাথরের ন্যায় জনগণের ঘাড়ে চেপে বসল। আন্দোলন আন্দোলন খেলা। স্বৈরাচারী জেনারেল এরশাদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, আমি শেখ হাসিনা আসি ম্যাডাম খালেদা জিয়ার পেছনে পেছনে। ম্যাডাম যে কর্মসূচি দিবে আমিও সেই কর্মসূচি দেব, যাতে মনে হয় আমিও আন্দোলনে আছি। আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকা বিষয়ে জানতে চাওয়া হলে জননেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কর্মীদের বলে দিবে তারা যেন আন্দোলন আন্দোলন খেলা করে, কিন্তু আন্দোলন যেন না করে। অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে। খালেদা জিয়াকে ব্যর্থ করে করে ঘরে বসিয়ে দিতে হবে, আর যাতে রাজনীতিতে নাম না দেয়। জনগণ এবং আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলনের প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে। যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো, তখন আওয়ামী লীগ কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হলো না। ফলে আন্দোলনে নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া, আর জীবন দিতে থাকল নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা। ৮৬ পার্লামেন্ট ভেঙে দেওয়া।
1987 সালের 10ই নভেম্বর ঢাকায় আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেন বুকে স্বৈরাচার নেপাত যাক আর পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি ও বিদেশি, বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে। ফলে সামরিক একনায়ক হোসেন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন। আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন যে শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তিনি এই বলে মন্তব্য করেন যে আমার খাবে, আমার পড়বে, আবার আমার সাথে গাদ্দারি। শেখ হাসিনা গাদ্দারি করবে, আমার সাথে বেইমানি করবে, নফরমানি করবে। আমি এরশাদ শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রীর মর্যাদা দিয়েছি, মন্ত্রীর চাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি, দেশ চালানো থেকে শুরু করে সব কিছুতেই ভাগাভাগি করছি, আর তলে তলে আমার সাথে গাদ্দারি, নফরমানি। আমি আর শেখ হাসিনাকে কোনো ভাগ দেব না, বিরোধী দলের নেত্রীও রাখব না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, ব্যবসায়ী এসআই চৌধুরী এবং ডিজিডি এফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনের তার অনাগ্রহ, অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পেছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার বিষয়টা অনেক বোঝাবার চেষ্টা করেছেন। কিন্তু এরশাদ নাছোড়বান্দা। তার এক কথা, আন্দোলনের নামে পেছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না। আন্দোলনের বিরুদ্ধে আমাকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে। তাহলে আমি এরশাদ পার্লামেন্টও রাখব না, শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখব না। বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদা সহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে কোনো প্রকার রাগঢাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে। শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ 1988 সালে মাত্র 2 বছর আগে গড়া তার নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম রবকে পার্লামেন্ট বিরোধী দলের নেতা বানান। এরশাদ পতন ও তত্ত্বাবধায়ক সরকার। জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপোষহীন নেত্রী রূপে প্রতিষ্ঠিত হন। অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গতান্তর থাকে না। আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে। এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া, দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হলো। আন্দোলন আরও তুঙ্গে উঠল। দুর্বার গণ আন্দোলন চলতে থাকলো। স্বৈরাচার সামরিক একনায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করল। সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো। কিন্তু জনগণকে দমানো গেল না। জনগণ ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারফিউ ভাঙল, সেনাবাহিনীর সাথে সংঘর্ষ শুরু করল। সারা দেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল। ছাত্র, যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্বব্যাহেয়া স্বৈরাচারী এরশাদের সকল কূটকৌশল আর শক্তি পরাস্ত হতে থাকল। জেনারেল এরশাদ ছাত্র নেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগী অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা ও অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করল। এই দাগী অপরাধীরাই 1990 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোণায় দূর থেকে গুলি করে ডাক্তার মিলনকে হত্যা করল। ডাক্তার মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলে রূপ নিল। আন্দোলন নতুন মোড় নিল।
ঠিক যেমন 1969-এ আসাদ হত্যার পর হয়েছিল। অনির্দিষ্টকালের হরতাল ও কারফিউতে দেশের সমস্ত কিছু অচল। চলছিল শুধু পিকেটিং, মিছিল, টিয়ার গ্যাস আর গুলি। এরশাদ পতন, সেনাবাহিনীর ভূমিকা। সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল। আর সেই বৈঠক প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয়। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের সাভার ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনাভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন। তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ হতবিহ্বল হয়ে পড়ে এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন। তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 1991 সালের 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন, মুক্ত এবং স্বেচ্ছায় স্বয়স্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনী প্রক্রিয়া দ্রুত ও জোরদারভাবে এগিয়ে চলছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। দেশের জনগণও এই প্রথম মুক্ত, স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী 27 ফেব্রুয়ারি 1991 সাল ভোট দেবার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয়। সারা দেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচার অভিযান। পোস্টার আর দেওয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা। দিবারাত্রি চলছে মিছিল, মিটিং। আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি ও আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে জেতে কে হারে বলা কঠিন। এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন, বিএনপি 10টির বেশি সিট পাবে না, অর্থাৎ বিএনপি 300 আসনের মধ্যে 10টি আসনে বিজয়ী হবে আর 290 আসনে পরাজিত হবে। স্কুল, কলেজ, অফিস, আদালত, ঘরে বাইরে, মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা। এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আজ 10 ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে একটি কক্ষে রুদ্রদ্বার বৈঠক বসল। সামনের 27 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক। এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। আগামী 27 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার 2টি আসনেই পরাজিত হবেন। বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন, মিয়া, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি? আওয়ামী লীগ তো ক্ষমতায় যেই আছে। ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি, সংস্থাপন সচিব, পররাষ্ট্র সচিব, অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি, একটু আগে এসেছিল সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান, তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না। মোটরসাইকেল আরোহী বলে, সেক্রেটারিরা যতই বসে থাকুক, পুলিশ প্রধান, সেনা প্রধান যতই সালাম দিয়ে যাক, 27 ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম।
এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুদ্ধ স্বরে বলেন, তুমি এখনই বের হয়ে যাও, আর আসবে না। বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে, নেত্রী, আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য। তবে যা বললাম আর কয়দিন পরেই তা আপনি বুঝবেন। ১৯৯১ এর ২৭শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসেই নয়, উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল। ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হলো। ঢাকার ২ আসনেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন। বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন, ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই আমাকে পরাজিত করা হয়েছে। আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি ১ মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না।